শুভ সকাল সবাইকে। আমরা ঈদ পরবর্তী আজকে মিড টার্ম পরবর্তী আজকে টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল 2 এর যে লেকচারটা পড়বো সেটা হচ্ছে আমাদের আস্তে আস্তে অনেক লেকচার হয়ে গেছে। সেটা হচ্ছে লেকচার 8। সেটা হচ্ছে অ্যাবারশন এন্ড পিলিং অফ দ্য ফেব্রিক সম্পর্কে আমরা পড়বো। তো বিষয়টা হচ্ছে যে অ্যাবারশন তো আমরা জানি যে ঘর্ষণ, এই ঘর্ষণের ফলে আসলে আমাদের নিত্যদিন চলাফেরাও করতে হয়। সেই সাথে প্রত্যেকটা ম্যাটারের সাথে প্রত্যেকটা ম্যাটার, বিশেষ করে আমাদের টেক্সটাইল ফেব্রিক গুলো বা টেক্সটাইল ক্লদিং গুলোর সাথে আমাদের বডির তো হবেই, এবং সেই সাথে আউটসাইডের যে ম্যাটার গুলো আছে সেগুলোর সাথেও আসলে অ্যাবারশনটা হবে। তো যার কারণে এই ঘর্ষণের ফলে দেখা যায় যে আমাদের বডি থেকে আমাদের ইয়েতে ফেব্রিকে আমাদের যে মনে করো একটা টি শার্ট তুমি নতুন কিনে এনেছো বা পোলো শার্ট, সেটাতে কিছু গুটি গুটি উঠে, যেটাকে আমরা পিলিং অফ দ্য ফেব্রিক্স বলে থাকি। তো সেটা সম্পর্কে আজকে একটু আলোচনা করব। চলো এবার জানা যাক। তাহলে অ্যাবারশন বা পিলিং, অ্যাবারশন এন্ড পিলিং অফ দ্য ফেব্রিক কি বলছে। আমরা যদি লিটারেচার দেখি বা যে একটু দেখি, যে বলা হচ্ছে যে অ্যাবারশন আর পিলিং বলতে কি বোঝাচ্ছে, যে ডিউরিং ওয়্যার এন্ড ওয়াশিং, সাধারণত ওয়্যার এবং ওয়াশিং এর সময় ফেব্রিক্স আর অ্যাফেক্টেড বাই ফ্রিকশন ফোর্সেস ডিউরিং ইউসেস। ডেফিনেটলি আমরা যখন পরবো ওয়াশ করব তখন সেটা কি ফ্রিকশন হবে, হোপফুলি সবাই আমরা ফ্রিকশন বুঝি, টু সারফেসের ভিতরে যে ঘর্ষণটা বা কন্টাক্টটা। ফর ফ্রিকশন ফোর্সেস রেজাল্টস ইন দ্য অ্যাবারশন এন্ড পিলিং অফ দ্য ফেব্রিক, যার কারণেই ঘর্ষণ, সেটাকেই ঘর্ষণ বলা হচ্ছে বা অ্যাবারশন বলা হচ্ছে, এবং যার কারণে পিলিংটা ফুটে উঠতেছে। সো যদি আমরা ফ্রিকশন সম্পর্কে কি বলি, তাহলে ফ্রিকশনটা কি বলা হচ্ছে, যে ফ্রিকশন রিফার্স টু দ্য ইফেক্ট অফ হিন্ডারিং দ্য মুভমেন্ট onto the one to the contact surface when there is a relative motion or relative movement trend to between two objects contact each other, and friction can be divided স্লাইডিং ফ্রিকশন এন্ড রোলিং ফ্রিকশন। যে বলা হচ্ছে যখন দুটো বস্তুর ভিতরে সংস্পর্শ হবে এবং একটা বস্তুর উপর দিয়ে আরেকটা বস্তু চলতে চাইবে, তখন যে দুটি সারফেসের ভিতরে যে কন্টাক্টটা, সেটাকে আমরা ফ্রিকশন বলছি। যে যত মনে করো এটা একটা বস্তু, এটা একটা, এই মধ্যে যত রাফ সারফেস হবে ফ্রিকশনটা তত বেশি হবে, আর যত স্মুথ হবে ফ্রিকশনটা তত কম হবে। তো এই ফ্রিকশনটা দুই ভাবে হতে পারে, একটা স্লাইডিং ফ্রিকশন, মানে ঠেলে ঠেলে ঘষে, আর একটা হচ্ছে রোলিং ফ্রিকশন, ঘুরে ঘুরে যেতে পারে। তো ঠিক তেমন ভাবে আমাদের স্কিনের সাথে আমাদের ফেব্রিকেরও কিন্তু ঘর্ষণ হয়, এবং সেই সাথে আমাদের চলতে ফিরতে বিভিন্ন বস্তুর সাথে আমাদের ফেব্রিকের ঘর্ষণ হয়ে থাকে। তো সেটাকে আমরা ফ্রিকশন বলছি। আহ, তো ফ্রিকশনের ওর ফলাফলই হচ্ছে ওর ফিলিং অফ দ্য ফেব্রিক, সেটাই আজকে আমরা দেখব। নাও অ্যাবারশন এন্ড পেলিংটা তাহলে কি, একটু দুটো কি আলাদা জিনিস, নাকি দুটো একই জিনিস, নাকি দুটোর সাথে কোনো সম্পর্ক আছে, বা কোনোটা কারণ এবং কোনোটা রেজাল্ট, আমরা একটু দেখি। যে অ্যাভারশন ইজ দ্য মেকানিক্যাল ডিটোরিয়েশন ওয়্যার এন্ড টিয়ার অফ দ্য ফেব্রিক বাই ফ্রিকশন। তাহলে মেকানিক্যাল ডিটোরিয়েশন বা ড্যামেজ যেটাই বলি না কেন, ফেব্রিকের ফ্রিকশনের কারণে হয় যখন ডিউরিং রাবিং এগেনিস্ট another surface. Aversion ultimately results of the loss of performance characteristics such as the straightening and shortening success service life of the object, but also affect the appearance of the fabric. The main যে aversion of the fading, peeling, cracks, salary, etc. So on. বলা হচ্ছে তাহলে ঘর্ষণের ফলে আমাদের ফেব্রিকের ফ্রিকশনের ফলে ফেব্রিকের কি কি ক্ষতি হচ্ছে। ফেব্রিকের পারফরমেন্স লস হচ্ছে, ফেব্রিকের স্ট্রেংথ কমে যাচ্ছে, টিয়ার কমে যাচ্ছে, ফেব্রিকের অ্যাপিয়ারেন্স লস হচ্ছে। এই সবগুলো রেজাল্ট ফ্রিকশনের ফলে এই সমস্ত ফেব্রিকের ড্যামেজ হওয়াটাকে অ্যাবারশন বলছি। তো তার অন্তর্ভুক্ত অনেকগুলো ড্যামেজ হয়, সেই ড্যামেজগুলোর ভিতরে যেমন পিলিং, ক্র্যাকিং, স্ট্রেংথ কমে যাওয়া, তার ভিতরে একটা হচ্ছে পিলিং প্রবলেম। অ্যাবারশনের বা ফ্রিকশনের ফলে একটা প্রবলেম সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে পিলিং। তাহলে সেটা কি? Peeling is a fabric surface fault characterized by a little balls or peels entangle fibers and clinging on the fabric surface। এরকম করে ছোট ছোট গুটি গুটি কি হয় আমাদের ফেব্রিক সারফেসে ফুটে ওঠে। The unsightly peels are formed during uses and laundering of the textile product, and most often are seen in areas of the garments undergo most rubbing and such as under arms inside to the collar and shirt। তো আমাদের লক্ষ্য করলে দেখবো যে টি শার্ট বা শার্টের যে জায়গাগুলোতে আমাদের ঘর্ষণ বেশি হয়, যেমন কলার, তারপর হাতার ইয়ের বোতাম, হাতার স্লিভের, তো সেইখানে সেই জায়গাগুলোতে কি হচ্ছে আমাদের ঘর্ষণগুলি বেশি হচ্ছে, এবং এরকম গুটি গুটি ফুটে উঠছে, স্মল বল সৃষ্টি হচ্ছে। এ ধরনের বলকে বলা হচ্ছে পিলিং। সো পিলিং ইজ ডিউ টু দ্য ইয়ার্ন স্ট্রাকচার
both yarn type as well as degree of twist, inherent fiber strength, এই বিষয়গুলির উপর নির্ভর করে। যেমন কি ডিউ টু ইয়ার্ন স্ট্রাকচার, এটা কি ধরনের, কার্ডেড নাকি কম্পড, তারপর বোথ ইয়ার্ন টাইপ, টুইস্ট কিরকম আছে এটাতে, ফাইবার স্ট্রেংথ ইনহেরেন্ট গুলি কিরকম, এটা কি ছোট ফাইবার দিয়ে করা হয়েছে নাকি বড় ফাইবার দিয়ে করা হয়েছে, এগুলাকে কি ব্লেন্ডিং করা হয়েছে অর্থাৎ পলিস্টারের সাথে মিক্সিং করে করা হয়েছে নাকি হয়নি। সাধারণত যে সমস্ত ফাইবার গুলি পলিস্টারের সাথে সিভিসি ব্ল্যান্ড ফেব্রিকের ক্ষেত্রে এই পিলিং সমস্যাটা বেশি দেখা দেয়। সো হোপফুলি আমরা অ্যাব্রেশন এবং পিলিং বুঝতে পেরেছি। নাও হিয়ার ইজ দ্য ইমেজ, আমরা যদি দেখি যে একটা ফেব্রিক, এটা ফেব্রিক আছে এরকম প্লেন সারফেস, তো এখানে কি হচ্ছে ঘর্ষণের ফলে আস্তে আস্তে দেখো লোস ফাইবার গুলো কি হচ্ছে ঘর্ষণের ফলে আস্তে আস্তে এখানে পিলস ফরমেশন হচ্ছে, তারপর ফাইব্রিক গাত্রে এরকম গুটি গুটি ফুটে উঠছে, যেটাকে আমরা পিলস বলছি বা ফাজি বল বলছি। হ্যাঁ, সেটাই হচ্ছে যে এরকম ফুটে ওঠাটাই পিলিং। সো মোডস অফ টাইপস অফ অ্যাবারেশন, আমরা যদি একটু চলে যাই অ্যাবারেশনটা কি ধরনের হয় সাধারণত, তো আমরা বলি যে according to the state of characteristics sample during friction, the aberration or abrasion modes of fabric can be divided into ফ্ল্যাট গ্রাইন্ডিং, কি ফ্ল্যাট গ্রাইন্ডিং, কার্ভ গ্রাইন্ডিং, ইটস গ্রাইন্ডিং, রোলিং গ্রাইন্ডিং এন্ড সুইং গ্রাইন্ডিং, অর্থাৎ কি কি ঘর্ষণ বা অ্যাবারেশন বা অ্যাব্রেশন হতে পারে। অ্যাব্রেশন, তো দেখি আমরা একটু যে ফ্ল্যাট গ্রাইন্ডিং বলা হচ্ছে, ফ্ল্যাট গ্রাইন্ডিং ইজ দ্য reciprocating rotating plane friction that fabric is subjected and such as the friction slips of cloth, but হুকস, বাটক্স এন্ড ট্রাউজার্স এন্ড বটম এন্ড সক্স এটসেট্রা। তো ফ্ল্যাট অর্থাৎ ফ্ল্যাট অবস্থায় যেটার সাথে যখন ঘর্ষণ হবে তখন সেটাকে আমরা যেমন আমাদের স্লিভের সাথে ফ্ল্যাট, সোজাসুজি এটা ফ্ল্যাট অবস্থা থেকে আমাদের বডির সাথে ঘর্ষণ হয়ে থাকে ট্রাউজারের, এই যে এটাকে আমরা ফ্ল্যাট গ্রাইন্ডিং বলছি, তখন বস্তুটা ফ্ল্যাট অবস্থায় সোজা অবস্থায় থেকে ঘর্ষণ হবে। তারপর বলা হচ্ছে কার্ভ গ্রাইন্ডিং, যখন ভাঁজ হবে, যে কার্ভ গ্রাইন্ডিং ইজ এ ফ্রিকশন অফ দ্য ফেব্রিক ইন ব্যান্ডিং স্টেজ, ব্যান্ডিং স্টেজে হবে, সাস ফ্রিকশন বিলো দ্য এলবো এন্ড নি, আমাদের যে কুনুই আছে হাতের, আমাদের স্লিভের যে এখানে কুনুইটা, এখানে ফেব্রিকটা কিন্তু আমাদের ভাঁজ হয়ে থাকে, এখানে যে ফ্রিকশনটা হয়ে থাকে সেটা সাধারণত কার্ভ গ্রাইন্ডিং। ইটস গ্রাইন্ডিং, যে প্রান্তগুলিতে যখন ঘর্ষণ হবে, বলা হচ্ছে ইচ গ্রাইন্ডিং রেফার্স to the aberration in the binding position in the fabric specimen with 180 degree centigrade twist or 90 degree twist as is the friction of the collar cuff। যখন এরকম ইডস থাকে বা এরকম ইডস এর ক্ষেত্রে সাধারণত 180 ডিগ্রি অথবা 90 ডিগ্রি টুইস্ট থাকে বা কোণ থাকে, সেই ক্ষেত্রে আমাদের যে ঘর্ষণটা হয় যেমন কলার কাফ, এই ক্ষেত্রে আমাদের যে ঘর্ষণ সেটা ইডস গ্রাইন্ডিং বলে। হ্যাঁ বলো। স্যার তারপর এজ গ্রাইন্ডিং আর ফ্ল্যাট গ্রাইন্ডিং এর মধ্যে ডিফারেন্স কি, কারণ দুটোতে তো ট্রাউজার্স আছে। না না না, ট্রাউজার্স এর যে ভাঁজ পয়েন্টটা আছে সেটার ক্ষেত্রে তুমি যদি প্যান্টের ট্রাউজারটা নিচে ভাঁজ করে দাও, সেই ক্ষেত্রে যে গ্রাইন্ডিংটা হবে সেটা ইটস গ্রাইন্ডিং হবে, আর যদি ফ্ল্যাট অবস্থায় থাকে তখন যে গ্রাইন্ডিংটা হবে, ঘর্ষণটা হবে, সেটা ফ্ল্যাট গ্রাইন্ডিং। ইটস ভেরি সিম্পল, যে তুমি সোজাভাবে যখন হাঁটতেছো তখন এক পায়ের সাথে এক পায়ের যে ট্রাউজার আছে সেটাতে কিন্তু ঘর্ষণ হচ্ছে, বা আমাদের বডির সাথে আমাদের স্লিভের হাতের কিন্তু ঘর্ষণ হচ্ছে। ওকে, কিন্তু ইটস গ্রাইন্ডিং এর ক্ষেত্রে অনলি ফর দ্য কলার এন্ড কাফ and when trouser into its, যখন ভাঁজ হয়ে থাকছে তখন ট্রাউজার তুমি নিচে ভাঁজ করে দিচ্ছ তখন যে ঘর্ষণ হচ্ছে সেই ক্ষেত্রে, ঠিক আছে, সেটাকে আমরা ইটস গ্রাইন্ডিং বা প্রান্ত গ্রাইন্ডিং বা বলছি। এরপরে যেটা আছে রোলিং গ্রাইন্ডিং, রোলিং গ্রাইন্ডিং ইজ দ্য অ্যাবারশন ফেব্রিক ইম্পার্ট বেন্ডিং স্টিচিং এন্ড সো অন সাচ এস ডেইলি ওয়াশিং। তো আমাদের যেমন ডেইলি ওয়াশের সময় সেটাকে কি আমরা বেন্ডিং করি, স্টিচিং করি, তো সেই ক্ষেত্রে যে ধরনের ঘর্ষণটা হয় সেটাকে আমরা, গ্রাইন্ডিংটা হয় সেটাকে রোলিং গ্রাইন্ডিং বলছি। এন্ড সুইঙ্গিং গ্রাইন্ডিং বলা হচ্ছে যে সুইঙ্গিং গ্রাইন্ডিং রিফ্লেক্টস দ্য ফ্রিকশন বিটুইন ফেব্রিক্স এন্ড এক্সটার্নাল অবজেক্টস, বাইরে থেকে যদি কোনো এক্সটার্নাল অবজেক্টস এর সাথে সেটাকে ঘর্ষণ করা হয় বা ঘর্ষণ লাগে সেটাকে সুইঙ্গিং গ্রাইন্ডিংস বলছে, সাচ এস ডেকোরেটিভ ফেব্রিক্স, কার্টেন, সোফা। আমরা তো প্রতিদিন সবাই সোফায় বসি, তো সোফা এবং আমাদের প্যান্টের বা আমাদের বডির সাথে যে ঘর্ষণটা হচ্ছে সেটাকে আমরা বলছি, কারণ বিকজ এটা বাইরে একটা এক্সটার্নাল অবজেক্টের সাথে ঘর্ষণ হচ্ছে। সো আমরা যে টাইপস আর মোডস গুলো গ্রাইন্ডিং দেখলাম, প্রথমত ফ্ল্যাট গ্রাইন্ডিং, সোজাভাবে ঘর্ষণ হতে পারে, কার্ভ গ্রাইন্ডিং, বেন্ডিং স্টেজে যদি কোথাও ভাঁজ হয়ে থাকে সেই ক্ষেত্রে যেমন এলবো, কনুই, নি, আমাদের হাঁটু এবং কনুইয়ে। ইডস গ্রাইন্ডিং, যখন সেটাকে ইডস প্রান্তগুলিতে ঘর্ষণ হবে তখন সেখানে আমরা ইডস গ্রাইন্ডিং বলবো। রোলার গ্রাইন্ডিং, যখন এটাকে সাধারণত রোলিং অবস্থায় বা ওয়াশিং এর সময় যে ঘর্ষণটা হয় সেটাকে। অ্যান্ড সুইঙ্গিং গ্রাইন্ডিংটা বলা হচ্ছে এক্সটার্নাল অবজেক্টের সাথে যখন গ্রাইন্ডিংটা হবে তখন সেটাকে আমরা সুইঙ্গিং গ্রাইন্ডিং বলছি। এই সমস্ত ভাবে বা এই সমস্ত মোডে সাধারণত ঘর্ষণটা হয়ে থাকে।
ওকে, নেক্সট ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য অ্যাভারশন রেসিস্ট্যান্স। আসলে অ্যাভারশন রেসিস্ট্যান্ট করার জন্য কোন কোন ফ্যাক্টর বা অ্যাভারশনের জন্য কম হবে না বেশি হবে সেটার জন্য কোন কোন ফ্যাক্টরগুলি দায়ী বা কিভাবে দায়ী। প্রথমে যদি আমরা বলি ফাইবার টাইপ, ডেফিনেটলি ফাইবার টাইপ বলা হয়, যেমন এখানে বলা হচ্ছে যে নাইলন ইজ জেনারেলি কনসিডার টু হ্যাভ এ বেস্ট অ্যাভারশন রেসিস্ট্যান্স। এখানে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে ফাইবার সারফেস যত নিট অ্যান্ড ক্লিন হবে অর্থাৎ স্মুথ হবে আমার ঘর্ষণটা কিন্তু তত কম কম হবে, আর ফাইবার সারফেসটা যত রাফ হবে ঘর্ষণটা তত বেশি হবে। সো নাইলন কে কনসিডার করা হয় বেস্ট অ্যাভারশন রেসিস্ট্যান্স বিকজ তোমরা নাইলন দেখতে থাকবা দিস ইজ মাচ মোর সফট and surface অনেক clean, and polyester and polypropylene also have a good abrasion resistance. Blending either nylon or polyester with wool and cotton is found to increase their abrasion resistance. এখানে Viscose তো and মোস্টলি assisted ম্যানমেড ফাইবার, have the abrasion resist বলো। সেখানে তো মোস্টলি ম্যানমেড হ্যাঁ, ফাইবার স্যার। ম্যানমেড ফাইবার গুলো বেশি মসৃণ, তো সে আমাদের নর্মাল টার্ম হচ্ছে বেসিক হচ্ছে যে দুটো বস্তুর মধ্যে ঘর্ষণ কখন হবে, যখন দুটো বস্তুর তলগুলি বা কন্টাক্ট সারফেস গুলি অমসৃণ হবে ঠিক তখনই। তো যে বস্তুর তলগুলি যত মসৃণ হবে সেখানে ঘর্ষণ হওয়ার সম্ভাবনা তত কম। সেই ক্ষেত্রে ম্যানমেড ফাইবার সমূহের সারফেস গুলি অনেক বেশি মসৃণ, সেই ক্ষেত্রে ম্যানমেড ফাইবার গুলিতে সাধারণত ঘর্ষণ কম হয়, তাদের ভিতরে নাইলনে ঘর্ষণ আরো কম হয়। কিন্তু যখন আমরা কটন বা এই ধরনের ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে যাই তখন তাদের সারফেসটা এত ক্লিন নয়, সেক্ষেত্রে ঘর্ষণটা বেশি হয়। তো দেখা যায় যে যখন আমরা এই ধরনের কটনের সাথে উলের সাথে ম্যানমেড ফাইবার গুলোর ব্ল্যান্ড করে থাকি সেই ক্ষেত্রে এই ঘর্ষণের পরিমাণটা অ্যাবারশনের পরিমাণটা আরো বেড়ে যায়, কারণ সেখানে যখন ব্ল্যান্ড ফাইবার থাকবে কিছুটা ক্লিন সারফেস মসৃণ সারফেস কিছুটা অমসৃণ সারফেসে দেখা হয়, তখন ঘর্ষণটা সম্পূর্ণ অমসৃণ সারফেসে হয়, যার কারণে সেখানে পিলিং ফরমেশনটা বেশি হয়। এটা ছিল ফাইবার টাইপ। ফাইবার প্রপার্টিস, ফাইবার বৈশিষ্ট্য বা প্রপার্টিস, ফেব্রিক মেড আপ বাই লঙ্গার ফাইবার গিভস বেটার অ্যাভারশন রেসিস্ট্যান্ট দেন শর্ট ফাইবার। তো দেখো যখন আমরা স্ট্যাপল লেন্থ বড় হবে তো স্ট্যাপল লেন্থ বড় দিয়ে যখন ফাইবার তৈরি করব সেই ফাইবার গুলোর শর্ট ফাইবার বাইরের দিকে কম থাকবে বা দুই একটা থাকবে, কিন্তু যেটা শর্ট ফাইবার ছোট স্ট্যাপল লেন্থের সেখানে কি ঘন ঘন জয়েন্ট থাকবে। তো এখানে যখন একটা দুটো থাকবে এখানে তখন আরো মোস্ট থাকবে। তো এগুলোর সাথেই সাধারণত বাইরে ঘর্ষণ হবে। তো ঘর্ষণ হলে তাহলে কি যেগুলোতে শর্ট ফাইবার বেশি আছে সেখানে ফিলিংটা বেশি হওয়ার সম্ভাবনা থাকবে বা অ্যাবারশনটা বেশি হওয়ার সম্ভাবনা থাকছে। সো and they are harder to remove the yarn for the same reason of the filament yarns are more abrasion resistance than the staple yarn man-made fiber stem fiber, so increasing the diameter up to limit improves the abrasion. তাহলে ফাইবার প্রপার্টিস এর উপর ডিপেন্ড করছে। যদি আমরা ম্যানমেড ফাইবারের কথা বলি সেই ক্ষেত্রে ম্যানমেড ফাইবারের যেহেতু সারফেসটা ক্লিন সেই ক্ষেত্রে অ্যাবারশনটা কম হয়, কিন্তু যে ক্ষেত্রে যখন আমরা স্টাপল লেন্থের কথা বলবো বিশেষ করে কটন ফাইবারের কথা, তখন যদি শর্ট স্টাপল লেন্থে হয়ে থাকে সেই ক্ষেত্রে জয়েন্ট গুলো বেশি হবে, জয়েন্ট গুলো বেশি হলে সেখানে শর্ট ফাইবারের পরিমাণ বেশি থাকবে এবং সেখানে প্রচুর ঘর্ষণ এবং সেই সাথে পিলিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং একই সাথে যেটা ডিপেন্ড করছে ফাইবার ডায়ামিটার ইয়ার্ন ডায়ামিটার, তো ডায়ামিটার যত বেশি হবে ঘর্ষণ তত বেশি হবে, স্বাভাবিক বেশি এরিয়া পাবে, সেটার উপর ডিপেন্ড করছে। এ ছিল ফাইবার প্রপার্টিস এবং ইয়ার্ন প্রপার্টিস। একই সাথে আছে ইয়ার্ন টুইস্ট। দেখো যে টুইস্ট যদি আমরা ইনসার্ট করি তাহলে কি হচ্ছে, বলা হচ্ছে an optimum amount of twist in the yarn gives the best abrasion resistance. টুইস্ট যদি আমরা অনেক বেশি টাইট করে ফেলি তাহলে সারফেসটা কিন্তু একটু মসৃণের দিকে যাবে, অনেক বেশি টুইস্ট যদি এ ল টুইস্ট ফ্যাক্টর ফাইবারস কি হচ্ছে ক্যান ইজিলি রিমুভ ফ্রম দ্য ইয়ার্ন and to gradually reduce the diameter. For example এরকম চিন্তা করো একটা টাইট দড়ি আর একটা হচ্ছে লুজ দড়ি, দুটো যদি কোনো কিছুর উপর ঘষো তাহলে দেখবা টাইটের চেয়ে লুজের যে লুজ দড়িটা আছে বা ইয়ার্নটা আছে সেটা থেকে ফাইবার গুলো কিন্তু আগে খুলে যাচ্ছে বা সেখান থেকে প্রজেক্টিং ফাইবার গুলো আগে চলে আসছে। সো এই জন্য অপটিমাম টুইস্ট যদি দেওয়া হয় সেক্ষেত্রে এই টুইস্টটা কিন্তু আমাদের সারফেসটাকে মসৃণ করে এবং একই সাথে আমাদের অ্যাভারশনটাকে বা ফ্রিকশনটাকে কমাচ্ছে। At high twist level the fiber hold more tightly and yarn is stiffer, so it is hard. আবার বেশি যখন টুইস্ট দিয়ে ফেলি তখন সেই ক্ষেত্রে আবার ফেব্রিকটা বেশি হার্ডার হয়ে যায় এবং সেই ক্ষেত্রে আবার ঘর্ষণটা বেশি হয়ে থাকে। সো we should follow the optimum path for this yarn twist. Fabric structure, fabric structure of definitely এটার উপর ডিপেন্ড করে because of fabrics with a crimp and evenly distributed between warp and weft give the best wear because the damage is spread evenly between them. দেখো ফেব্রিক সারফেসটা আমরা কিছু ফেব্রিকের কথা জানি স্যাটিন এবং সাটিন, অর্থাৎ ফেব্রিক সারফেসটা সেটা নিট হতে পারে ওভেন হতে পারে কতখানি মসৃণ আপ ডাউন
সেটার উপর ডিপেন্ড করছে কিন্তু আমার, অর্থাৎ এখানে কতগুলো ইন্টারমেশ রয়েছে সেটার উপর ডিপেন্ড করছে এখানে ঘর্ষণটা কিরকম হবে। যত প্লেন সারফেস হবে স্যাটিন স্যাটিনের মতো, সেই ক্ষেত্রে আমার ঘর্ষণটা তত কম হবে। বিশেষ করে যখন আমরা টাইটলি ডেনিমের ক্ষেত্রে যাব সেই ক্ষেত্রে ঘর্ষণটা বেশি হবে, বা সেই ক্ষেত্রে সিঙ্গেল জার্সির ইয়েটা কম হবে। সো এটা অবশ্যই ফেব্রিক স্ট্রাকচারের উপর ডিপেন্ড করছে। সো এখানে ফ্যাক্টরস কি কি এফেক্ট করছে? ফাইবার টাইপ, ফাইবার প্রপার্টিজ, ইয়ার্ন টুইস্ট এন্ড ফেব্রিক স্ট্রাকচার। দিস আর অ্যাফেক্টেড aversion or peeling or friction of the textile substance. Judgment of aversion resistance for fabric আমরা কিভাবে জাজমেন্ট করি? সাধারণত ইন পয়েন্ট মেথড রয়েছে, মাসলোস মেথড রয়েছে, অ্যাপিয়ারেন্স চেঞ্জ মেথড রয়েছে। তো এই তিনটা মেথডে আমরা সবচেয়ে বেশি যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স চেঞ্জ মেথড। তো এই অ্যাপিয়ারেন্স চেঞ্জ মেথডটা কি বলা হচ্ছে যে আফটার সার্টেন নাম্বার অফ ফ্রিকশন টাইমস, সেটা 5000 টাইমস হতে পারে, ঘর্ষণের পর বলা হচ্ছে অবজার্ভ দ্য অ্যাপিয়ারেন্স চেঞ্জ সাচ দ্য কালার চেঞ্জ, পিলিং ফিনোমেনা, ওয়ার ডিগ্রেড এন্ড ডিগ্রি অফ দ্য অ্যাপিয়ারেন্স। আমরা কি করি? এন্ড অ্যাভারশন রেজিস্ট্যান্স, ঘর্ষণের পর সেটাকে লাইট বক্সে নিয়ে দেখি যে এখানে কি পরিমাণ আগের মূল ফেব্রিকটার সাথে কি পরিমাণ গুটি গুটি উঠছে বা পিল ফর্ম করছে। আরেকটা হচ্ছে যে মাস লস মেথড, ওজন কমে যাবে, বলা হচ্ছে স্যাম্পল ওয়েটেড অ্যাজ এ মাস এন্ড বিফোর টেস্ট মাস এন্ড আফটার টেস্ট সার্টেন নাম্বার অফ ফ্রিকশন টাইম so that the take mass losses and percentage of the index and aversion resistance. তো আমাদের ঘর্ষণের ফলে কি ওজনও লস হয়, সেটা দিয়েও মেজার করা যেতে পারে যে কতটুকু ওজন লস হলো। এন্ড ইন পয়েন্ট মেথড বলা হচ্ছে when two yarns of different direction of woven fabric are broken, then one yarn of knitted fabric is broken when hole that is not 0.05 appears in the non-wovens, and when velvet and pile fabric is warm up, the record the friction times and aversion resistance index. এখানে aversion resistance ইন্ডেক্সটা কাউন্ট করা হয়। বলা হচ্ছে যে কি, যখন আমরা ঘর্ষণ করব, ঘর্ষণের ফলে কি হবে, একটা সময় আসবে যে তুমি যদি একটা ফেব্রিকে ঘষতেই থাকো, বা প্যান্ট আমাদের যখন জিন্স বা এগুলোর কথা ফুটো হয়ে যায় বা ছিঁড়ে যায়, কিভাবে যে হয়তো বা এরকমটা হলো যে ওভেন বা ওভেনের একটা ওয়ার্প অথবা ওয়েফট ছিঁড়ে গেল, অথবা নিটের একটা ইয়ার্ন ছিঁড়ে গেল, অথবা নন ওভেনে একটা হোল সৃষ্টি হলো, অথবা ভেলভেটে অর্ন আর ভেলভেটের লোমগুলো উঠতেছে না। তো এই যে ইন পয়েন্ট মেথড, অর্থাৎ সর্বশেষে কি অবস্থা হচ্ছে, এটাকে আমরা বলতেছি ইন পয়েন্ট মেথড। এন্ড দেন রেকর্ড দ্য ফ্রিকশন টাইম, কতক্ষণে এটা হচ্ছে সেই টাইমটাকে কাউন্ট করা হয়, সেটাকে আমরা ইন পয়েন্ট মেথড বলছি। যেটা যত বেশি টাইমস ফ্রিকশনাল হওয়ার পর নষ্ট হবে সেটার রেভারশন রেসিস্ট্যান্স তত বেশি। মনে করো একটা জিন্স 5000 টাইমস ঘর্ষণের পরে ফুটো হলো, আর একটা সিঙ্গেল জার্সি ফেব্রিক 200 বার ঘর্ষণের ফলেই ফুটো হলো। সো এখানে অবশ্যই আমাদের যে জিন্সটা আছে সেটার অ্যাভারশন রেসিস্ট্যান্সটা বেশি, সেটাই ভাবতে হবে বা চিন্তা করতে হবে। সো দিস আর দ্য মেজারমেন্ট পয়েন্ট। তবে আমরা সবচেয়ে বেশি যেটা ইউজ করি সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স চেঞ্জ মেথড, যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি। নাও পরবর্তীতে অ্যাভারশন টেস্ট ইনস্ট্রুমেন্ট, আসলে তাহলে আমরা কিসের মাধ্যমে এই টেস্টটা করব? তো এই টেস্টটার জন্য আমাদের অনেকগুলি ইনস্ট্রুমেন্ট রয়েছে। তো সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে মার্টেন্ডাইন অ্যাভারশন টেস্টার এবং আইসিআই পিলিং টেস্টার। তো এখানে যেটা হচ্ছে যে মার্চেন্ডাইন অ্যাভারশন টেস্টার, ওসিলেটর ওজেনবার্গ অ্যাভারশন টেস্টার, ইউনিভার্সাল ওয়্যার টেস্টার, টারবার অ্যাভারশন টেস্টার, এটিসিসি এসিলেটর, অনেকগুলো রয়েছে। তো বলা হচ্ছে যে কি, যেমন মার্টেন্ডাইন অ্যাভারশন টেস্টার প্রোভাইডস দ্য ভ্যারাইটি অফ ন্যাশনাল স্ট্যান্ডার্ড এন্ড মেইনলি ফ্ল্যাট গ্রাইন্ডিং এন্ড পিলিং ফিনোমেনা অফ দ্য ফেব্রিক। এটা ফ্ল্যাট গ্রাইন্ডিং এর ক্ষেত্রে, অর্থাৎ উপরে একটা প্লেট থাকে, নিচের একটা প্লেট থাকে, ফেব্রিকটাকে ফ্ল্যাট অবস্থায় ঘষতে হয়, জাতার মতো, আমরা জাতায় যেভাবে ডাল ভাঙি সেভাবে। So it provides the number of friction heads can be meet the multiple test of the same time, and this is the most commonly used aversion test instrument. Okay, জাতার মতো আমি দেখাবো তোমাদেরকে। Oscillator Rosenberg aversion tester কি mainly for the swinging grinding of the fabric, and this exclusive resistance for providing যখন আমাদের আলাদা কোনো সাবস্টেন্সের সাথে, এক্সট্রা বাইরের কোনো সাবস্টেন্সের সাথে ঘর্ষণ দেখতে হয়, তখন সাধারণত আমরা এই ধরনের পিলিংটা করে থাকি, যেটা ওজেনবার্গ অ্যাভারশন টেস্টার। ইউনিভার্সাল ওয়্যার টেস্টার কি, যে ইট ক্যান বি টেস্ট অ্যাভারশন রেসিস্ট্যান্স ইন ভেরিয়াস মেথড সাচ এস ফেব্রিক, লেদার, রাবার, সবকিছুর হতে পারে, ম্যাটেরিয়াল থ্রু দ্য ফ্ল্যাট গ্রাইন্ডিং এন্ড কার্ভড গ্রাইন্ডিং অফ দ্য ম্যাটেরিয়াল। ইউনিভার্সাল ওয়্যার টেস্টারের মাধ্যমে ফ্ল্যাট এবং কার্ভ গ্রাইন্ডিং করা যেতে পারে। টেবার অ্যাভারশন টেস্টার কি বলা হচ্ছে, ইট ক্যান টেস্ট দ্য অ্যাভারশন রেসিস্ট্যান্স ভেরিয়াস ম্যাটেরিয়াল সাচ এস ফেব্রিক, লেদার এন্ড রোলিং ফ্রিকশন ম্যাটেরিয়াল, এটা করা যেতে পারে। এটিসিসি এসিলেটর, ইট মেইনলি দ্য
সিমুলেট ডেইলি ওয়াশিং ফেব্রিকের ক্ষেত্রে যখন আমরা এই ধরনের ওয়াশিং এর ক্ষেত্রে যে সমস্ত অ্যাবারশন হয় সেটা আমরা এটিসিসি এসিলেটরের মাধ্যমে করতে পারবো। তো আরো কিছু মেশিন রয়েছে আমাদের। তো এক একটা মেশিন এক এক ভাবে আমরা দেখতে পাচ্ছি যে ইয়ে করছে। আহ, আরেকটা এখানে আছে যেটা আইসিআই পিলিং বক্স, যেটা এখানে উল্লেখ করা হয়নি। তো এই আইসিআই পিলিং বক্স দিয়ে রোলিং মেথডে করা যেতে পারে, তারপর ফ্ল্যাটে করা হয় না, রোলিং এ হয়ে থাকে সাধারণত। তো আমরা একটু দেখবো মার্টেনডাইল অ্যাবারশন টেস্টার। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটার আমরা একটা ভিডিও দেখতে পারি হোপফুলি, ক্লাসের পরে আমরা দেখে নিব। তো এখানে এটা যেটা দেখছি সেটা হচ্ছে মার্টেনডাইল ফিলিং টেস্টার। এখানে প্রত্যেকটাই প্লেট রয়েছে এরকম। তো এই প্লেট গুলোর উপরে একটা উপরে জাতার মতো রয়েছে আরেকটা প্লেট, যেখানে যে ফেব্রিকটাকে আমরা রেভারশন টেস্ট করব সেই ফেব্রিকটাকে এখানে মাউন্টেড করা হয়। মাউন্টেড করে উপরে একটা স্ট্যান্ডার্ড ফেব্রিক থাকে বা এভারশন সারফেস থাকে, সেটা দিয়ে নির্দিষ্ট ওজনে এটাকে কি করা হয়, ঘর্ষণ করা হয় একটা সার্টেন টাইমস, মনে করো 5,000 টাইমস, 10,000 টাইমস করে এই সারফেসটাকে বের করে দেখা হয় যে এটার অ্যাভারশনটা কিরকম হয়েছে বা সারফেসটা কিরকম হয়েছে। So martindale aversion peeling tester বলা হচ্ছে to determine the aversion and peeling resistance all kind of textile structure samples are rubbed against the known averser, অর্থাৎ এখানে যেটা অ্যাভার্সারটা থাকছে অর্থাৎ যেটা ঘর্ষক থাকছে সেটা আমাদের জানা। at low pressure এই যে ওজন দিয়ে আমরা প্রেসার ঠিক করছি, and it continuously changing the direction, যেভাবে এখান থেকে একবার এখানে যায় এভাবে ঘুরতে 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 যায়। So the amount of aversion peeling is compared against the standard parameters, তারপর বের করে আমরা স্ট্যান্ডার্ডের সাথে মিলিয়ে দেখবো যে কি রকম অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ হয়েছে। The unique design of our Martindale tester allows the removal of individual sample holder for individual motion plate. এর প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল স্যাম্পল হোল্ডার রয়েছে, প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল ওজন রয়েছে, মোশন রয়েছে, প্রত্যেকটার গতি মেজার করা যাবে। Okay, description of the machine যদি বলি, this apparatus gives the control amount of aversion between the fabrics and surfaces, and aversion give and comparatively low pressures in the continuous changing direction. In this case, circular specimen are averted under known pressure. Definitely, এটা circular এবং known pressure এ করা হয়. The aversion is given by the motion and resultant two sample harmonic motion at right angles one to another. এটা সবগুলো একটা harmonic motion এ চলবে, এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক. The fabric is averted against standard fabric called aversion, যেটা স্ট্যান্ডার্ড ফেব্রিকের সাথে করা হয় সেটাকে aversion বলে. Aversion resistance is estimated by visual appearance by loss in the mass of the specimen. ওজন কতটুকু কমতেছে অথবা অ্যাপিয়ারেন্সটা কিরকম চেঞ্জ হচ্ছে সেটার উপরেও আমরা সাধারণত গ্রেডিংটা করতে পারি। ওকে, অ্যাভারশন টেস্টার সম্পর্কে পড়ছি। তো অ্যাভারশন টেস্টারের মেইন পার্ট সম্পর্কে একটু জানবো আমরা। তো দেখো এখানে কি কি রয়েছে, দেখো আমাদের একটা প্রেসারের কথা বললাম যে লোড 12 কিলো প্যাসকেল ও 9 কিলো প্যাসকেল, যেটা মেথড যেটা বায়ার চায়। উপরে টপ প্লেট আছে, লোডের পরে স্পিন্ডল আছে, আমরা দেখেছি স্পিন্ডলের। দেখো এইখানে যে বিষয়টা, দেখো নিচে একটা কি রয়েছে, স্ট্যান্ডার্ড অ্যাবারডেন্ট, অর্থাৎ যেটার সাথে ঘর্ষণ হবে। এই যে উপরে স্যাম্পলটা কিন্তু এখানে লাগাবো, তারপরে ব্যাকিং লেফট রয়েছে, সেই স্যাম্পলটা স্ট্যান্ডার্ড অ্যাবারডেন্ট টাকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের একটা ব্যাকিং ফেল্ট রয়েছে, ডান। তারপর একটু সবাই দেখো, তারপরে আমাদের এখানে কি রয়েছে, এই সারফেসে একবার আউটার সারফেসে আমরা জিএসএম কাটার দিয়ে কেটে স্যাম্পলটাকে লাগাতে পারি এখানে স্যাম্পল। তারপর কি হয়েছে, ব্যাকিং ফোম, এটার একটা ব্যাকিং ফোম রয়েছে এবং স্যাম্পল হোল্ডার রয়েছে, আর কিচ্ছু নাই। তাহলে কি হচ্ছে, সেলস এজ লাইক এজ জাতার মতো আমাদের কিভাবে করা হচ্ছে, যে আমরা যে জাতায় যেভাবে ইয়ে করি, কালাই ভাঙি বা ডাল ভাঙা হয়, ঠিক সেম ভাবে নিচে এটা জাতা, এখানে একটা অ্যাভারেন্ট ফেব্রিক আছে, উপরে স্যাম্পলটা লাগানো হয় এবং এখানে একটা প্রেসার আছে, এটা ঘুরে 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 কি হয়, ঘর্ষণ হয়। এবং যতগুলো ঘর্ষণ সেটার কাউন্ট করে আমরা এটার অ্যাপিয়ারেন্সটা দেখব। বলা হচ্ছে কি কি থাকবে এখানে, হোল্ডার গাইড, মোটর অফ সুইচ, ওয়েট, পাওয়ার সুইচ, টপ রেলওয়ার পেড, পাওয়ার ইন্ডিকেটর, ইলেকট্রনিক কাউন্টার, ফেব্রিক ডিস্ক যেটাকে বলছি, ফেব্রিক ক্লোথ, টাইটেন এন্ড হোল্ডার, ক্র্যাঙ্কস, স্যাম্পল হোল্ডার এক্সেট্রা। তো মোটামুটি এই ছবিটা আঁকিয়ে বা এই ছবিটা সম্পর্কে জানলেই হবে, নো ম্যাটার। তো এই ছিল আমাদের মার্টেন পিলারের একটা মার্টেন্ডের ইয়ে, অর্থাৎ একটা ইউনিটের কনস্ট্রাকশন, বাকিগুলো এরকমই। সো কি কি লাগবে এটার জন্য, টেস্ট করার জন্য প্রথমত আমাদের লাগবে সেটা হচ্ছে জিএসএম কাটার, যেটা দিয়ে আমরা স্যাম্পলটা কেটে নিব। তারপর ডিজিটাল ব্যালেন্স, যেটাতে ওজন করতে হবে। অ্যাটমসফিয়ার, আমাদের স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ার রাখতে হবে। ওকে, মেথড কি বলা হচ্ছে যে 4 স্পেসিমেন ইচ অফ 38 মিমি
ডিপেন্ডস অন দ্য মেশিন। দেখো এটা মেশিনে টু মেশিনের ডায়ামিটারের উপর ভেরি করে। তুমি যদি বলো আমি একটা বড় মেশিনে অ্যাভার্সন করব, তাও কিন্তু সম্ভব। So for specimen চারটা each of 38 millimeter depends on the machine in diameter, cut by using the apparatus appropriate cutter GSM cutter দিয়ে কেটে ফেলবো, and they are mounted on the specimen holder of a circle standard foam backing behind। আমরা ওই যে সার্কেলের এটাতে লাগাবো, আমাদের যে হোল্ডারটা আছে এখানে একটা ব্যাকিং ফোম আছে, এই ব্যাকিং ফোমের পরে আমরা স্যাম্পলটাকে লাগাবো। ব্যাকিং ফোম বিহাইন্ড দ্য ফেব্রিক এন্ড দ্য স্পেসিমেন মাস্ট বি প্লেসড ফ্ল্যাট এগেইনস্ট দ্য মাউন্টিং ব্লক। আমরা অবশ্যই এখানে কি ফ্ল্যাট ফ্ল্যাট গ্রাইন্ডিং হবে। And the test specimen holders with the specimen are placed on the abundant, and the spindle is inserted through the top of the plate, and correct weight usually size give the pressure 12 kilo pascal at lower pressure 9 kilo pascal। বায়ার যেটা চাইবে স্পেসিফাইড করে দিবে তারা, it's placed on the top of this, এটার উপরে ওজন দিব। দেওয়ার পর আমরা কি করব, পরের স্লাইডে যাই। ওকে, দেওয়ার পরে বলা হচ্ছে যে the standard abundant should be the replace and start of each test and replace after each 50,000 cycles if the test is continued beyond the number। সাধারণত 50,000 সাইকেলের পর আমাদের যে নিচের ক্লোথটা রয়েছে অ্যাবারডেন্ট আছে সেটাকে চেঞ্জ করতে হয়। while the abundant is replaced it is held flat by the weight and retaining the ring is tightened, টাইট করে লাগাতে হবে। যেমন আমরা যখন ওই যে মেয়েরা ইয়ের কাজ করে, অর্থাৎ কি বলবো, ওই যে এমব্রয়ডারির কাজ করে না, বিশেষ করে একটা ফ্ল্যাট সার্কুলার সারফেসে নিয়ে সেখানে টাইট করে তারপর এখানে সুই দিয়ে অনেক কিছু করে, তো এভাবে আমাদের কিন্তু এটা রিপ্লেস করতে হবে, টাইট করে নিচেরটাতে বাঁধতে হবে যেহেতু সেটার সাথে ঘর্ষণ হবে। and behind the average there is a standard backing felt, সেটা আমরা জানি থাকে, and appropriate clamping specimen holders required aversion applied। অ্যাসেসমেন্ট কি, মনে করো এটা কত 5,000 সার্কেল রেভলিউশন চাই বায়ার, বা 7,000 চাই বা 3,000 চাই, আপনার সেই 5,000 3,000 7,000 রেভলিউশনের পর সেটাকে বের করে নিয়ে আসতে হবে, ফেব্রিকটাকে বের করে নিয়ে এসে আমরা কি করব, স্পেসিমেনটাকে অ্যাসেস করব। বলা হচ্ছে সেভারাল মেথড আর ইউজ টু জাজ দ্য অ্যামাউন্ট অফ ড্যামেজ। আমরা একটু আগে দেখেছি যে ওজন কমে কিভাবে সেটা দিয়ে হতে পারে, তারপর ছিঁড়ে যাচ্ছে কিনা সেটা দিয়ে হতে পারে, এবং সেই সাথে অ্যাপিয়ারেন্সটা কিরকম সেটা দিয়ে হতে পারে। সো ডিফারেন্স ইন দ্য অ্যাপিয়ারেন্স বিটুইন অ্যাবারডেন্ট এন্ড দ্য আন্ডারবার্ড স্পেসিমেন, আগে যেটা ছিল পরে কিরকম হচ্ছে, এন্ড দ্য রিকোয়ার্ড টু প্রডিউস হোল ব্রকেন থ্রেডস এগুলো আছে কিনা, লোস ওয়েট হয়েছে কিনা, এন্ড টিয়ার স্টাইল টেনজাইল স্ট্রেন্থ টেস্ট করেও কিন্তু আমরা করতে পারি, এন্ড লাস্ট এয়ার পারমিএবিলিটি হয়েছে কিনা, ড্যামেজ অফ দ্য ইয়ান, এবং সর্বশেষ আমাদের স্ট্যান্ডার্ড রয়েছে যে এরকম কিছু প্লেট রয়েছে যেগুলাতে কিরকম ড্যামেজ হতে হবে, তাহলে কত গ্রেডিং দেওয়া যাবে সেটা রয়েছে, সেটা দেখে দেখে আমাদের স্যাম্পলটার অ্যাপিয়ারেন্সটা দেখে আমরা সেটাকে গ্রেডিং করব। এই ছিল আমাদের অ্যাসেসমেন্ট। তো আমি আবার একটু ইয়ে করছি, আমরা যেটা করছি সেটা পড়ছি, সেটা হচ্ছে মার্টেনডেল অ্যাবারশন টেস্টার, ভেরি সিম্পল। প্রত্যেকটা হেডের এই ধরনের একটা অবস্থান থাকছে, এই যে এটা নিচে যেটার সাথে ঘর্ষণ হবে যা তার নিচের পার্ট, সেখানে একটা স্ট্যান্ডার্ড অ্যাব্রান্ট থাকছে, একটা ফেব্রিক থাকে যেটার সাথে ঘর্ষণ হবে, এবং তার নিচে একটা ব্যাকিং ফেল্ট বা ক্লথ রয়েছে, ডান। এরপরে উপরের দিকে যাব আমরা, এটা ঠিক অনেকটা আমাদের টিউবওয়েলের যে চেক বল লাগানো থাকে সেটার মতো। কিরকম যে সবার নিচে যেটা থাকবে সেটা হচ্ছে স্যাম্পলটা জিএসএম কাটার দিয়ে কেটে রাউন্ড কিন্তু লাগাবো, তারপরে একটা ব্যাকিং ফোম থাকবে, ওকে, এবং একটা থাকবে স্যাম্পল হোল্ডার এজ লাইক এস টিউবওয়েলের ইয়েটার মতো, ওকে, উপরে একটা স্প্যান্ডেল থাকছে এবং সেই সাথে লোড থাকছে। তাহলে এটা দিয়ে কি আমরা রেভলিউশন করব, ফ্ল্যাট গ্রাইন্ডিংটা হবে, কতগুলো রেভলিউশন হবে সেটার উপর ডিপেন্ড করে। এখন এখানে মেশিনে সাধারণত 8টা বা 8টা থাকে, আমরা দেখতে পাচ্ছি যে 8টা থাকে, তো চাইলে আমরা 4টা চালাতে পারি বা চাইলে 8টাও চালাতে পারি, ডিপেন্ডস অন দ্য স্যাম্পল কতগুলো, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি এবং একই সাথে মুভ করা যায়। তো এরপরে অ্যাসেস করব, অ্যাসেসমেন্ট তো বললাম যে যে সমস্ত ড্যামেজ হবে সেটা দেখে চেঞ্জ করা, অ্যাসেস করা যায়। সবচেয়ে বেশি যেটা করা হয় সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্সটা দেখে। তো এখানে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি, যেটাতে আমরা দেখতেছি মেজারমেন্ট অফ অ্যাভারশন রেসিস্টেন্স, এখানে কি বিফোর ওয়েট আফটার ওয়েট, অ্যাভারশন সাইকেল, আফটার ওয়েট কমে গেছে, ওয়েট লস, তো ওয়েট লস পার্সেন্টেজ ক্যালকুলেশন করেও কিন্তু আমরা করতে পারি, নাম্বার অফ সাইকেল ইনটু ওয়েট লস বাই 1000। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়্যার ইন্ডেক্স আসতেছে 8, তো এখানে রেজাল্ট ওয়্যার ইন্ডেক্স 26 হওয়ার কথা, 8 হওয়ার কথা, তো আমরা এখানে কত দিয়েছি, 300 জন্য আমাদের 8ই এসেছে, তাহলে আমাদের ফেব্রিক ওকে আছে, ওয়্যার ইন্ডেক্স। এইভাবে
এটা দিয়ে করা যেতে পারে, অথবা আমরা যদি বলি যে পিলিং এর বোর্ড থেকে, সেটা দিয়েও আমরা কিন্তু করতে পারি। রিমার্কসটা কি বলা হচ্ছে যে it is easily to understand that more number of abrasion cycle, that will be more white loss from the fabric, and that is when the fabric is used more losses in white more. And now depending on the yarn quality, fabric design and above oil int, and দেখো ইটস ভেরি সিম্পল যে আমরা যত বেশি ঘর্ষণ করব তত বেশি ফেব্রিকটা ড্যামেজ হবে, তত বেশি ওজনটা কমে যাবে, তাই না? সো এটা বায়াররা বলে দেয়, যেমন সিএনডি এইচএনএম তারা বলে দেয় তারা কতটুকু কত রেভুলেশন নিবে। মনে করে 150 জিএসএম এর একটা ফেব্রিক, সেটার জন্য তারা কত রেভুলেশন চায়। তো সেই রেভুলেশনে কত প্যাসকেল প্রেসারে আমরা চালাবো সেটা দিয়ে তারপর আমরা সেটাকে অ্যাসেস করব। তাদের বোর্ড আছে, অথবা ভিজুয়ালি অ্যাপিয়ারেন্স করে, অথবা ওয়েট লস করে, অথবা চেঞ্জ কি বলবো স্ট্রেংথ মেজার করে, এক্সেট্রা নানাভাবে করা যেতে পারে। তো এখানে কিছু ফ্যাক্টরস রয়েছে অ্যাবারশন টেস্টারে। সেই ফ্যাক্টরস গুলি কি? কন্ডিশন অফ দ্য স্পেসিমেন, বলা হচ্ছে ফেব্রিক শুড বি কন্ডিশনার এন্ড টেস্টেড স্ট্যান্ডার্ড টেস্টিং স্মার্ট। অবশ্যই আমরা রিল্যাক্সিং করে রেডি করে রাখবো। চয়েস অফ দ্য টেস্টিং ইনস্ট্রুমেন্ট মেবি ডিপেন্ড অন দ্য ক্যারেক্টার অফ দ্য টেস্টিং ডিজায়ার, এটা কি ফ্ল্যাট হবে নাকি ফ্লেক্সিবল হবে কিরকম। চয়েস অফ দ্য অ্যাভারশন মোশন, রাবিং মুভমেন্ট মেবি রিসিপ্রকেটিং অর রোটারি অর মাল্টি ডিরেকশনাল। আমাদের যে অর্থাৎ কি ধরনের মোশনটা হবে, আমাদের যে জাতা রয়েছে, আমাদের যে অ্যাবারাডেন্টরা রয়েছে, সেখানে এটা এদিক থেকে এদিক যেতে পারে প্লেটটা, আবার প্লেটটা রাউন্ড হতে পারে, আবার প্লেটটা এভাবে ঘুরতে ঘুরতে যেতে পারে। অর্থাৎ আমরা কি ধরনের অ্যাবারশন চাচ্ছি সেটা সম্ভব। আর মাল্টি ডিরেকশনাল, ডিরেকশন অফ দ্য অ্যাবারশন, অ্যাবারশন এট অ্যাঙ্গেলস এন্ড ওয়ার্প এন্ড ওয়াইপ ডিরেকশন সাধারণত হওয়া উচিত ইন কেস অফ ওভেনের ক্ষেত্রে। এন্ড চয়েস অফ দ্য অ্যাব্রেন্ট, অর্থাৎ কোনটার সাথে যেটার সাথে ঘর্ষণ হবে সেটা কিরকম। বলা হচ্ছে যে the servicity of the abrasion will be very natural in event. For example, steel and silicon carbide give the constant abrasion qualities, and standard Orsted canvas fabric, army cloth, ইমারি ক্লথ, যেটা ইমারি ক্লথ যেমন সিরিজ কাগজ, এরকম ভেরিয়াস গ্রেড অফ অলসো ইউজ অ্যাজ এ অ্যাবারডেন্ট। অর্থাৎ কিসের সাথে আমরা ঘর্ষণ করব, সেটার কোন বস্তুটার সাথে ঘর্ষণ করব সেটার জন্য আমরা সাধারণত ক্যানভাস, সিলিকন কার্বাইড, গ্রাইফ এগুলো ইউজ করা হয় না, কিন্তু স্ট্যান্ডার্ড ওরস্টেড ক্যানভাস ফেব্রিক বা ইমারি ক্লথ এগুলো সাধারণত ইউজ করা হয়, অর্থাৎ যেটার সারফেসটা একটু রাফ। হ্যাঁ, এটা ছিল আমাদের মার্টেন এন্ড পিলিং টেস্টার বা অ্যাবারশন টেস্টার, সেটা সম্পর্কে আমরা জানলাম। হোপফুলি হয়েছে। তারপরও আরো কিছু রয়েছে, যেমন বেকিং স্পেসিমেন। 1 মিনিট পর কেটে যাবে, তোমরা আবার জয়েন করবা। দেখো বেকিং স্পেসিমেন, তারপর ক্লিননেস অফ দ্য স্পেসিমেন এন্ড ইনস্ট্রুমেন্ট, টেনশন অফ স্পেসিমেন কতটুকু থাকছে, এবং সেই সাথে প্রেসার বিটুইন দ্য অ্যাবারডেন্ট এন্ড দ্য স্পেসিমেন, ইন পয়েন্ট অফ দ্য টেস্ট কখন ছিঁড়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো সাধারণত আমাদের আমাদের যে মার্টেন্ডেন্ট পিলিং রয়েছে সেটার মেজার করার ক্ষেত্রে ডিপেন্ড করে থাকে। যেমন ব্যাকিং স্পেসিমেন বা স্পেসিমেন যেটা, সেটার পিছনে কি দিচ্ছি। দ্য হার্ডনেস অফ দ্য ব্যাকিং অফ দ্য স্পেসিমেন মে অ্যাফেক্ট দ্য রেজাল্ট। ইন সাম টেস্ট কেস দ্য হার্ড ব্যাকিং ইজ ইউজড ইন ফোম অর রাবার। আমরা পিছনের আমাদের স্যাম্পলের পিছনে কি দিচ্ছি, এটা কি ফোম দিচ্ছি নাকি কাঠ দিচ্ছি, সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করছে। যদি কাঠ দেই বা ইট দেই, সেই ক্ষেত্রে কি সেটা রাফ সারফেস হচ্ছে, সেই ক্ষেত্রে আবার ঘর্ষণ হবে বেশ। So cleanness of the specimen and instrument, তো অবশ্যই কি করতে হবে যে region of abrated should be handled as little as possible and free from the foreign matter such as graphite, pencil, etc. এগুলো থেকে ফ্রি রাখতে হবে। নাহলে টেনশন অফ দ্য স্পেসিমেন, অবশ্যই তুমি যদি খোলা ঢিলে ঢালা করে রাখো তাহলে তো হবে না, সেটাকে একটা স্পেসিফিক মেজারমেন্ট